আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। বরাবরের মতো সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুন নাইম। রমজানে আমরা সবাই সুস্থ থাকতে চাই, আর এই সুস্থ থাকার জন্য শরীরের পাশাপাশি দাঁতের যত্নের কোনো বিকল্প নেই। আলোচনা করব আজ এই বিষয়টি নিয়েই, রমজানে দাঁতের যত্নে করণীয় কী। সাথে আছেন আমাদের আজকের অতিথি ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা, যিনি বিআরবি হসপিটালস লিমিটেডে স্পেশালিস্ট ডেন্টাল সার্জন হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আসুন পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের আলোচনা শুরু করব, তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের আজকের আলোচ্য বিষয় রমজানে দাঁতের যত্ন। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি পাঠিয়ে দিন কমেন্টের মাধ্যমে আমাদের কাছে। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দিতে। রমজানের কথা বলছি যে দাঁতের যত্নে করণীয় কী, তার আগেই জানতে চাচ্ছি যে দাঁতের যত্নের কথা সারা বছরই বলা হয় দাঁতের যত্ন নিতে, রমজানে দাঁতের যত্নের বিশেষত্বটি কী? ধন্যবাদ সুন্দর একটি কোয়েশ্চেন করার জন্য। রমজান মাসটা আসলে সবার কাছে খুব স্পেশাল, তো সেই জন্য জানতে হবে যে কেন স্পেশাল। ধর্মীয় বা স্পিরিচুয়াল যেটাই বলেন, যেভাবে আমরা বেনিফিট পেয়ে থাকি, শারীরিকভাবেও রমজানে আমাদের অনেক ধরনের বেনিফিট পেয়ে থাকি। এটা শরীরের অন্যান্য পার্টের মতো আমাদের মুখগহ্বর বা দাঁতের বলেন একইভাবে আমরা বেনিফিটটা পেয়ে থাকি। আপনি খেয়াল করলে দেখবেন যে মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছাড়াও আদার্স যে ধর্মের মানুষ আছে, ওনারাও কিন্তু এই ফাস্টিংটা করে থাকে, বাট তারা হয়তো অন্য নামে অন্যভাবে এটা পালন করে থাকে। তো এটার অবশ্যই একটা বেনিফিট আছে। এই বিষয় নিয়ে রিসার্চ করে 2016 সালে একজন সেল বায়োলজিস্ট নোবেল পুরস্কার পেয়েছে, এবং তার রিসার্চের টপিকটা ছিল অটোফেজি। অটোফেজির কথা বলছেন, অটোফেজি জিনিসটা কি? আচ্ছা, অটোফেজিটা হচ্ছে এমন একটা প্রসেস যেটা বডির যে নর্মাল সেলগুলো থাকে, সেই সেলগুলো বডির যে ক্ষতিকর রোগ সৃষ্টিকারী সেলগুলো থাকে, ইভেন ক্যান্সার সেল পর্যন্ত, এই সেলগুলোকে মেরে ফেলে, ধ্বংস করে ফেলে। যেটা হচ্ছে রোজাতেই এটা সম্ভব, যখন আমরা ফাস্টিং করি সেই ক্ষেত্রে। এবং এখন খুব পপুলার হয়ে দাঁড়িয়েছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা কিটো ডায়েট, এগুলোতেও কিন্তু এই ধরনের প্রসেসটা কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক আমাদের আদার্স পার্টের মতো মুখে গহ্বরের অনেক ধরনের বেনিফিটটা আমরা রোজার সময় পেয়ে থাকি। আচ্ছা, রমজানের শরীরের পাশাপাশি মুখ গহ্বরের অর্থাৎ দাঁতের উপকারিতা হচ্ছে কি কি উপকারিতা সাধন হচ্ছে? রমজানের সময় তো আমাদের লং টাইম মুখটা বন্ধ থাকে, মানে খাওয়া দাওয়া থেকে আমরা বিরত থাকি, তখন দেখা যায় স্যালাইভারি ফ্লোটা এমনি কমে আসে। তো অন্য সময় যখন আমরা অনেক খাবার খাই, সুগারি খাবার বলেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, জাঙ্ক ফুড, এগুলো যখন আমরা বেশি খেয়ে থাকি, তখন দেখা যায় যে মুখে স্যালাইভার পরিমাণ অনেক বেড়ে যায়, এবং স্যালাইভাতে যে পিএইচটা থাকে ওইটার পরিমাণও অনেক বেশি কমে যায়। তো এই ফল ডাউনের কারণে দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আমাদের মুখের মধ্যে সৃষ্টি হয়, যেমন ডেন্টাল ক্যারিজ, মাড়ির সমস্যা, দাঁতের যে লিগামেন্টগুলো আছে, পেরিওডন্টাল লিগামেন্টগুলোয় প্রবলেম হয়, জিঞ্জিভাইটিস হয়, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। বাট যখন আমরা ফাস্টিংয়ে যাই তখন পিএইচটা ব্যালেন্স হয়ে যায়। তো পিএইচটা ব্যালেন্স হওয়ার কারণে এই প্রবলেমগুলো অনেকাংশেই কমে আসে। আচ্ছা, তো এই যে বিভিন্ন উপকার সম্পর্কে জানলাম, উপকারের পাশাপাশি কোনো অপকারিতা কি আছে রমজানে দাঁতের? অপকারিতা বলতে আমরা যদি প্রপার কেয়ার না করি সেক্ষেত্রে তো অপকার হবে। সবার একটা ভয় থাকে যে এই সময় প্রপারলি আমরা ব্রাশ করতে পারবো কিনা, বা পানি ব্রাশ করার সময় পানি যদি খেয়ে ফেলি, মুখে পানি চলে গিয়ে রোজা ভেঙে যেতে পারে। তো প্রপার কেয়ারটা না হলে দেখা যাবে যে ব্যাকটেরিয়া জমে থেকে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে। আরেকটা যেটা হয়, মানুষের লং টাইম না খেয়ে থাকার জন্য ডিহাইড্রেশনটা ডেভেলপ করতে পারে, এবং সেই কারণে মুখটা শুষ্ক হয়ে যায়। তো মুখ যখন শুকিয়ে যায় তখন একটা দুর্গন্ধ বা ব্যাড স্মেলের প্রবলেম হয়। এটা খুবই নর্মাল, মুখ যখন লং টাইম বন্ধ থাকে তখন একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। মোটামুটি এই ধরনের প্রবলেমটাই হয়ে থাকে আর কি। মুখে দুর্গন্ধের কথা বলছেন, দেখা যায় যে রমজান ছাড়াও স্বাভাবিক সময়ে যখন ঘুম থেকে উঠে তখন সবার মুখেই হালকা গন্ধ হয়, দুর্গন্ধ হয়। তো ঘুম থেকে ওঠার পরের দুর্গন্ধ এবং রমজানের কারণে দুর্গন্ধ দুটো কি একই কারণে হচ্ছে কিনা? না, এটা দুইটা জিনিস টোটালি আলাদা, দুই ধরনের। আপনি যখন লং টাইম কথা বলছেন না বা ঘুমিয়ে আছেন, ঘুম থেকে ওঠার পরে যে দুর্গন্ধটা হয়, এটা সবারই মুখের একটা নিজস্ব গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে। তো সেটা কুলি করলে বা ব্রাশ করলে চলে যায়, মাউথ ওয়াশ ইউজ করলে চলে যাচ্ছে। বাট যদি সেটা 15 দিন পার হয়ে যায়, 15 দিন এক্সিড করে যায়, তাহলে
বুঝতে হবে মুখে অন্য কোনো প্রবলেম আছে অথবা শারীরিক কোনো প্রবলেম আছে। আর রোজার সময় যে দুর্গন্ধটা হয় সেটা টোটালি ডিফারেন্ট, কারণ হচ্ছে আমরা লং টাইম যখন ফাস্টিংয়ে থাকি তখন বডির এনার্জিটা ফল ডাউন করে, তখন বডিতে এক্সট্রা যে ডিপোজিটেড ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা ব্রেকডাউন করতে থাকে এবং তখন মেটাবলিক প্রোডাক্ট হিসেবে একটা কিটোন বডি রিলিজ হয়। আর এই কিটোন বডিটা মুখের ব্যাকটেরিয়ার সাথে মিক্সড আপ হয়ে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। এটা রোজাতে সবারই কম বেশি হয়ে থাকে, এটা নর্মাল, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। কথা বলছি আজ রমজানে দাঁতের যত্ন নিয়ে। রমজানে দাঁতের কোনো বাড়তি যত্নের প্রয়োজন আছে বলে মনে করেন? রমজানে দাঁতের কোনো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ব্রাশ করি সেভাবেই আমরা প্রপার কেয়ার করব, ব্রাশ করব, কিন্তু টাইমিংটা আমাদের একটু ডিফারেন্ট হয়ে যায়। যেমন আমরা নর্মালি ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে বিফোর বেড টাইম, মানে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে আফটার ব্রেকফাস্ট এই 2 বেলা ব্রাশ করব। তখন আমাদের ইনস্ট্রাকশনটা থাকে সেহরি খাওয়ার পরে এবং ইফতার ভাঙার পরে এই 2 বেলা আমরা ব্রাশ করব। তার আগে আমরা মেসোয়াক করতে পারি, মাউথওয়াশ করতে পারি, মুখে বারবার কুলি করতে পারি, এই ধরনের ইনস্ট্রাকশনগুলো থাকে। এবং মেসোয়াকটা অনেক হেলদি, অনেকে দেখা যায় যে মেসোয়াক করে এবং তারা জানে না হয়তো এটার ভেতরে যে ইনগ্রিডিয়েন্টগুলো খুবই হেলদি, এখানে অ্যান্টিক্যারিয়াস, মানে ফ্লুরাইডের বিভিন্ন জিনিস থাকে এবং মানে ক্যারিস প্রিভেন্টিভ যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করা থাকে। বাট এই মেসোয়াকটা সিলেকশন করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে খুব হার্ড মেসোয়াক না হয়, ভালো গাছের ডাল দিয়ে যেন এই মেসোয়াকটা তৈরি করা হয়। ওই ধরনের ব্র্যান্ডের জিনিস কিনে আমরা এটা করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় যে দাঁতেরও অনেক ভালো হয়। আচ্ছা, আমরা কথা বলছিলাম রমজানের বিষয়টি নিয়ে। তো দেখা যায় যে রমজানে বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস এক একজনের এক এক রকম হয়। দাঁত ভালো রাখার জন্য রমজানের খাদ্যাভ্যাসটি কেমন হওয়া প্রয়োজন বলে মনে করছেন? নর্মালি স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো হেলদি সেই খাবারগুলোই আমরা খাবো। বেসিক্যালি ইফতারের সময় অনেকেরই হ্যাবিট থাকে অনেক বেশি ভাজা পোড়া তৈলাক্ত মশলাযুক্ত খাবার খাওয়া, মানে সারাদিন এত মানে না খেয়ে থাকার পরে সবারই ওই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। বাট এখানে আমার সাজেশন থাকবে এইটাই যে ইফতারের টাইমটা আমরা যাতে করে আমাদের খাবারটা হেলদি থাকে, প্রচুর পানি থাকে এবং জুস থাকে, ফ্রুটস থাকে এবং এই সময় আমরা ভাজা পোড়াটা অ্যাভয়েড করে একটু টক দই, চিড়া, মুড়ি, রুটি অথবা ভাতও কেউ খেতে পারে, মাংস, প্রোটিন জাতীয় খাবার খেতে পারে বাট কম মশলাযুক্ত। পরে যখন একটু ক্ষুধা লাগতে পারে তখন আমরা পরের দিকে ভাজা পোড়া একটু একটু করে খেয়ে আস্তে আস্তে এই হ্যাবিটটাও কমিয়ে আনতে হবে। বাট যখন আমরা ইফতার করব এই সময়টা যেন সারাদিন না খেয়ে থাকার পরে হেলদি খাবারটা আমরা ইনটেক করি, এগুলো দাঁতের স্বাস্থ্যের জন্য সবই ভালো। রোজা থাকা অবস্থায় কারো যদি দাঁতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে করণীয় কি? রোজা থাকা অবস্থায় দাঁতে যদি সমস্যা হয় চোখ বন্ধ করে আমাদের কাছে চলে আসতে হবে। নিকটস্থ ডেন্টাল সার্জন যেই থাকবে ভালো ডাক্তার দেখে সেখানে চলে যাবে, কারণ সবারই একটা ভ্রান্ত ধারণা থাকে রোজায় হয়তো দাঁতে চিকিৎসা করা যায় না বা রোজা ভেঙে যাবে, এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই, সকল ধরনের ট্রিটমেন্টই করা যায়। এই বিষয়টি জানতে চাচ্ছি যে রোজায় এই যে অনেকেই মনে করে যে দাঁতের চিকিৎসা করানো যাবে না বা হয়তো ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে, ইফতারের পরে যাব, এ বিষয়ে কি বলতে চাচ্ছেন যে রোজা রেখে দাঁতের চিকিৎসা নিতে গেলে সেই ক্ষেত্রে রোজা ভাঙবে কিনা? না, রোজা ভাঙবে না, কারণ আমরা প্রপার প্রোটেকশনটা মেনটেন করি। যখন আমরা দাঁতে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করছি, পানির ফ্লো দিচ্ছি, তখন আমাদের সেকশন মেশিন থাকে, ওটা দিয়ে ফুল পানির ফ্লোটাকে টেনে নেয়, সো মুখে যাওয়ার চান্স থাকে না এবং পেশেন্টের ব্যথা নিয়ে তো পড়ে থাকার আসলে কোনো অবকাশ নেই, তাকে আসতেই হবে এবং চেক আপ করতে হবে। এবং তাদের যদি ওই ধরনের টেন্ডেন্সি থাকে যে না রোজা ভেঙে যাবে, তাহলে অবশ্যই বিফোর রোজা অবশ্যই তাদের চেক আপটা করে যেতে হবে, ট্রিটমেন্টটা করে যেতে পারবে। বাট ডিউরিং এই মানে রোজার সময় আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে কোনো খুব বড় ধরনের কোনো সার্জিক্যাল প্রসিডিউর ছাড়া সকল ধরনের ট্রিটমেন্টই করা যায়। মিসওয়াকের কথা বলছিলেন আপনার কথার মাঝে, তো জানতে চাচ্ছি যে মিসওয়াকটা অনেকেই করে থাকেন যে অজুর পর অথবা ইফতারের পর, সেহরির আগে, এরকম বিভিন্ন সময়ে মিসওয়াক করাটা কতটা স্বাস্থ্যসম্মত?
এটা অলরেডি আমি আগেই বলেছি, মেসওয়াক অত্যন্ত স্বাস্থ্যকর এবং সেটা করার ক্ষেত্রে একটু প্রপার কেয়ার করতে হবে যাতে খুব ফোর্সফুলি না করা হয়, দাঁতের স্ট্রাকচারগুলোর কোনো ক্ষতি না হয়। অনেকে অনেক জোরে করতে গিয়ে মাড়ি যেটা থাকে সেটা ইনজিউর্ড হতে পারে বা দাঁতের স্ট্রাকচার লস হতে পারে, সেটা খুব সাবধানতার সহিত করতে পারে। এবং এখানে তো পেস্ট ইউজ করতে পারছে না, সো যাদের একটা ধারণা থাকে যে পেস্ট দিয়ে ব্রাশ করলে হয়তো রোজা ভেঙে যাবে, তারা ইফতারের আগে ওটা দিয়ে করে নিতে পারে, পরে ইফতার করার পরে পেস্ট দিয়ে ব্রাশ করে নিতে পারে। এটা খুবই হেলদি, এটা সাজেশন থাকবে এই মেসওয়াকটা নিয়মিত কর। অনেকের ক্ষেত্রে হয় যে দাঁত থেকে মাঝে মাঝে রক্ত পড়ছে বা দাঁতের মাড়ি ফুলে একটু নোনতা নোনতা পানির মতন আসছে, এরকম অনেকের হয়ে থাকে। তো রোজা রাখা অবস্থায় যদি এরকম হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি বলবেন যে কি করবে তারা তখন? আর রোজার সময় যদি নোনতা নোনতা রক্তের মতো আসে, তার মানে তার মাড়িতে জিঞ্জিভাইটিস আছে, মানে মাড়িতে ইনফ্লামেশন আছে। তো সেক্ষেত্রে তার দীর্ঘদিন সে হয়তো দাঁতের কোনো ট্রিটমেন্ট বা মাড়ির ট্রিটমেন্টটা করছে না দেখে এরকম হচ্ছে, সে রোজার সময় এসেও স্কেলিং করতে পারবে, এতে তো কোনো প্রবলেম নেই। পচে থাকা জমা ব্লাডগুলো আমরা কিউরেট করে বের করে দিই। আর যদি সে ভয় পায় যে না আমার রোজাটা ভেঙে যেতে পারবে, অ্যাকচুয়ালি এরকম সিভিয়ার ধরনের কোনো ব্লিডিং হয় না যার জন্য রোজা ভেঙে যেতে পারে, উনি আফটার ইফতারও স্কেলিংটা করে যেতে পারে। আর এরকম যখন ব্লাড আসবে তখন ভালো মতো কুলিকুচা করে মাড়িটা একটু ম্যাসাজ করে মাউথ ওয়াশ ইউজ করলেও অনেকটা সে ভালো ফিল করবে। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময় বিদায় বেলায় যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান। দর্শকদের জন্য এটাই বলা যে তারা সারা বছর যেভাবে দাঁতের যত্ন নিয়ে থাকে, রোজার সময়ও দাঁতের যত্ন সেমভাবেই নেবে এবং হেলদি যে খাবারগুলো আছে দাঁতের শরীরের স্বাস্থ্যের জন্য, দাঁতের স্বাস্থ্যের জন্য সেই খাবারগুলোই তারা ভালো মতো খাবে এবং নিয়মিত টুথব্রাশ করবেন এবং ব্রাশ করার আগে ফ্লসিং করবেন, মাউথ ওয়াশ আছে মাউথ ওয়াশ ইউজ করবেন এবং রেগুলার ডেন্টাল ভিজিট করবেন। বছরে অন্তত 2 বার ভিজিট করলে তাদের ছোটোখাটো যে কোনো ধরনের প্রবলেম ধরা পড়বে এবং পরবর্তীতে বড় ধরনের কোনো প্রবলেমের শিকার হবে না। ধন্যবাদ সবাইকে। বিআরবি হসপিটালস এবং আমাদের দর্শকদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজ থাকছে এ পর্যন্তই। চলে আসবো আবারও নতুন কোনো অতিথিকে সঙ্গে করে আপনাদেরই কাছে, কথা বলবো নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।